আজকের অনুষ্ঠানে লোকবক্তা বিশিষ্ট গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস সাহেব তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের লোকবক্তৃতায় এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের লোকবক্তা বিশিষ্ট গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। আসল ঝগড়া কিন্তু এই শব্দটা নিয়ে, শব্দটাকে ঠিকঠাক মতন পৌঁছানো, রিচ করা, এটাকে রিচ করলে আপনি দেখবেন যত প্রগতিশীল আছে সবগুলোকে ধাওয়া দিতে পারবে। যেহেতু কি করলে এক্স্যাক্টলি রাজনীতি হয় এই ব্যাপারটা আপনারা ঠিক ধরে করে ধরতে পারেন নাই বা পারেন না অনেক সময়। এইটার সুযোগ নিয়ে সে আপনাকে, আপনার যোগ্যতা দেখলেই সে আপনাকে আউট, আপনাকে কর্নার করা, আপনাকে ঠেলে ফেলে দেওয়া, আপনি এর যোগ্য না, এরকম একটা ভাব তৈরি করে। সো প্রথম যে কাজটা করতে হবে রাজনৈতিক দিক থেকে সামনে আনার জন্য, আমার একটা আর্টিকেল আছে, আমার একটা বই বেরিয়েছে আফগানিস্তান ও তালেবান এই নাম দিয়ে, সেটার নামই এইটা। সেই নাম নিয়ে মেলা ক্যাচাল করতে হয়েছে আমাকে, অনেকে মানে রকমারির মধ্যে লাইব্রেরি এবং বইটা রাখতে চাই না ব্যাসের জন্য, সে মেলা 4 বার ফেলে দেওয়ার পর ওইটা আবার উঠানো হয়েছে। এনিওয়ে, সো আফগানিস্তান তালেবান নামে বইটার শেষে 2টা চ্যাপ্টার আছে। একেবারে শেষের আগের যেটা, সেই লেখার শিরোনামটা হলো ইন্টারেস্টিং, লেখার শিরোনামটা লাগবে না, ঠিক আছে, ওকে। ওটা শিরোনামটা হলো মজার, শিরোনামটা হলো কি হতে চান, রাজা না রাজনীতি না জনপ্রতিনিধি। কোত্থেকে কি আলাপ করলাম খেয়াল করে। আমি বলছি একটা হলো রাজা আর একটা হলো জনপ্রতিনিধি। শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা এই দুটো একই জিনিস আসলে, কিন্তু শাসন সবসময় আছে, নবীন আমল থেকে শুরু করে এখন পর্যন্ত সব দেশের সব সমাজে শাসন ব্যবস্থা আছে, কিন্তু সব শাসন ব্যবস্থায় রাজনৈতিক না। এই হচ্ছে ফারাক, বড় ফারাকটা হলো এটা। সেকেন্ড ফারাক হলো এই যে আলাপটা তুললাম যে আপনি কি রাজা হতে চান, মানে জনপ্রতিনিধি আর রাজা এই দুটোর মধ্যে ফারাক আছে কিনা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসটা। এগুলোর ব্যাপারে আপনারা খুব সতর্কভাবে পজিশন নেন না দেখে আপনাদের খুব সহজে এই সকল প্রগতিবাদীরা আপনাদেরকে ঠেলে ফেলে দেয়। তাই ওদের বিরুদ্ধে যদি শক্তভাবে দাঁড়াতে চান, ওকে শেখাবেন রাজনীতি কি, এটা পসিবল, বিকজ তারাও তা জানে না, তারা মুখস্থ উড়ায় বেড়ায়, তাদের যেটা ভালো লাগে এবং যেটা বললে ইসলাম কমানো যায় ও এটা বলবে।
এটার বাইরে ওর কোনো স্বার্থ নেই কিন্তু আসলে আমি এটার সাথে রিলেট করে দেবো যে এই যে পলাশির ঘটনার সাথে ইসলাম কোপানোর সম্পর্কটা কোথায়, এটা জানতে হবে আমাদেরকে। আমি ওটা পরে আসবো, আগে এই প্রসঙ্গটা তুলি আসলে যে রাজা হবেন, রাজা দেখেন সব সময় আছে। এখন আপনি বললেন রাজা শব্দ দিয়ে নেয়, অন্য শব্দ আছে। আফগানিস্তানের প্রবলেম দেখেন এখন, যেটা কারণে এখন আনরিজলভ হয়ে আছে জিনিসটা, সেটা বলা হচ্ছে আফগানিস্তানের নাম কি, ফর্মাল নাম কি? আমিরাত, ইসলামিক আমিরাত। আমিরাত, আমির, এই রাজাটা অন্য ভাষায় বলা আছে, তফাৎ এইটা। ওটা পরিষ্কার হচ্ছে না যে এই আমিরাত বলাটা কি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। আমার ধারণা যে তারা কনফিউশনে আছে একটা। তাদের ধারণা যা কিছু পুরনো মুসলমান সমাজে ছিল তার কোনো কিছু একটা হতে হবে, তাহলেই না সেটা মুসলমানদের শাসন ব্যবস্থা বলে মানা যাবে, বোঝা যাবে। ভাবনাটা এরকম জায়গা থেকে, সেই জন্য পছন্দ করে একটা আমিরাত শব্দটা নিয়ে আসছে। আবার অনেকে নিয়ে যেমন সুলতানাত, মনে হয় এটা তো ইসলামের কথা বলছে, মুসলমানের কথা বলেছে, সো এটাও গ্রহণযোগ্য না। এখানে কনফিউশন আছে। সুলতানাত এটাও আর একটা শব্দ দিয়ে বলা, কিন্তু আদতে এটাও আর একটা রাজতন্ত্র। বুঝবেন কেমনি একটা জিনিস রাজতন্ত্র? আসলে সহজ বোঝাটা। এখানে বাংলাদেশের কথা দেখেন, যেমন হাসিনা ভোট দিতে দেয় না আপনাদেরকে, আপনি সহ্য করছেন না এটা, সবাই সমালোচনা করে। রাত দুপুরে রাতের ভোট হয়েছে, এটা মানুষকে ভোট দিতে, দেশের নাগরিককে ভোট দিতে হবে। এই তো সার কথাটা তো অলমোস্ট এরকম যে যে ক্ষমতা নেবে সে ক্ষমতাটা পাবলিকের কাছে অনুমোদন নিয়ে আসতে হবে। এই জায়গাটাই হলো রাজার সাথে ফারাক। রাজার দেশে আপনারা যারা থাকবেন বা থাকেন তারা কেউই, রাজার সাথে আপনার সম্পর্ক কি? রাজা আপনার হুকুমে, আপনার নির্বাচনে বা আপনার পছন্দ অপছন্দ, আপনি থেকে পছন্দ করেন কি করেন না, এগুলো কোনো কিছু বলতে পারেন না আপনি। এই যে প্রজা শব্দটা খুব বাজে শব্দ, কিন্তু প্রজা মানে হলো রাজার প্রজা, মানে রাজার অধীনস্থ। এই অধীনস্থ মানে একদম আক্ষরিক অর্থেই অধীনস্থ, একেবারে চাকরের মতো। আপনি স্বাধীন মানুষ না। এই জন্য পাল্টা শব্দটা কি আসলে? একটা শব্দ শুনলেই আপনি সব পরিচিত, কিন্তু আপনাদের শব্দটা শুনলেই বলবেন এটা রাজার আমলে খাটবে না। এটা কি শব্দটা? ইংরেজি শব্দটা বলতে পারে, বলে পাবলিক। পাবলিক জিনিসটি কি? নাগরিক এই জিনিসটা কি? এই শব্দগুলো রাজার আমলে থাকতে পারবে না। রাজার আমলে কেউ নাগরিক হয় না, রাজার আমলে কেউ যা হয় প্রজাই হয়। আচ্ছা, আরো আসেন, পুরো রাষ্ট্রের যা কিছু সম্পত্তি, যা কিছু দেশ, যেসবের মালিক, এই যে মালিক শব্দটা আনেন, যদি যে কোনো রাজার দেশের সবকিছুর মালিক মানে কর্তৃত্ব হলো রাজার। তাহলে পাবলিককে, নাগরিককে, জনগণ, এই যে শব্দগুলো, একই শব্দগুলো, এই শব্দগুলো একটাও রাজার সাথে খাপ খাবে না, এমন শব্দ এটা। সো যে কোনো রাজতন্ত্র, দুনিয়ায় বেসিক্যালি দুইটা জিনিস ছিল, দীর্ঘদিন ধরে চলে আসছে রাজতন্ত্র, আর এটা শেষে এই পাবলিকের শাসন এসছে এখন। সো আরেকটা জিনিস হলো, এই জন্য এটা বাংলা আমরা করেছি, ইংরেজিটা হলো রিপাবলিক, বাংলায় আমরা, বাংলাদেশের নাম যেমন গণপ্রজাতন্ত্রী। এই দেখেন, তাহলে একটা হলো রাজতন্ত্র আর একটা হলো রিপাবলিক। এই হলো শাসনের দুটো ধরন। বেসিক ব্যাপারটা কি? রাজতন্ত্রের আমলে রাজাই সবকিছু মালিক, আপনি রাজার অধীনস্থ মাত্র। ইভেন আপনি আরেকটা সমান, ইকুয়াল, রাজার মতো সমান মানুষ কিনা ও তুলনা প্রশ্নে আসে না, আপনি তার অধীনস্থ লোক। একদম অধীনস্থ বলতে যা বোঝানো হয় তাই। সো আপনি তো স্বাধীনই হন নাই। রাজার দেশে যতগুলা নাগরিক শব্দের ধারণা থাকে না, এই জন্য প্রজা থাকে। সো প্রজারা স্বাধীন না, তো ও তো মানুষই না, ফ্রি না। ফ্রি শব্দটা তখন খাটবে না। ধরো সৌদি আরবে আপনি কিন্তু গিয়ে
রাষ্ট্রে যা কিছু সম্পত্তি তার ভাগ দাবি করতে পারেন? উত্তর হতে পারে না। তো সব সম্পত্তির মালিককে? মালিক হলো রাজবংশ। এই জন্য সাথে আর একটা শব্দ আছে, ডাইনেস্টি বলি আমরা যেটাকে, এটাই বাংলা করেছি আমরা বংশ। সো যেটা ডাইনেস্টিক্যাল, আর একটা শব্দের অর্থ হয় রাজার ছেলে রাজা হবে। এখন নানান নামে হতে পারে, এলাকার কারণে ওর শব্দটা আলাদা হতে পারে। এই যে আমিরাত যেমন বললেন, আপনি সুলতানাত বলতেছেন, দেখে তো মনে হচ্ছে এটা ইসলামী শব্দ, তাহলে নিশ্চয়ই এটা মুসলমানের শব্দ। এর একটা ভুল অনুমান আপনার থাকতে পারে, কিন্তু জিনিসটা ভুল। কারণ এখানে প্রধান শব্দ হচ্ছে যে আপনি তো মানুষই না, আপনি স্বাধীন না, এই জন্য আপনি নাগরিকই না। রিপাবলিকের প্রথম ধারণাটা থেকে আসবে যে সে আপনাকে মুক্ত লোক হিসেবে স্বীকার করবে। হাসিনা অন্তত কাগজ কলমে আইনে বাংলাদেশের যে কোনো মানুষের চেয়ে সে বেশি বড় বা বেশি গুরুত্বের বলতে দাবি করতে পারবে না। আইনত বাংলাদেশের প্রতিটা মানুষ সমান, ইনক্লুডিং হাসিনা। হাসিনা কারোর চেয়ে বড় না। আদালতে যদি কোনো একটা মামলা উঠে, এখনই আদালত মুখে স্বীকার করবে যে দেশের প্রতিটা নাগরিক সঙ্গে আপনি সমান, আমি তাদের চেয়ে উপরে না। আদালত এই রায় দেবে এখন, বিকজ এইটার উপর বেস করে, এই জন্য কনস্টিটিউশন শব্দটা আসছে যেখান থেকে। তাহলে রিপাবলিক হলেই তার কনস্টিটিউশন থাকে, রাজতন্ত্রের কনস্টিটিউশন থাকে না। বাট ধরেন যে এখনকার দিনে তো বেশিরভাগ রাষ্ট্র হয়ে গেছে রিপাবলিক। এখন সৌদিও পাশাপাশি রয়ে গেছে, মিডল ইস্টার্ন দেশগুলো রয়ে গেছে পাশাপাশি। এখন তাদের কাছেও মনে হচ্ছে যে আমরা, কারণ তারাও তো ইউএনের চোখে আর রিপাবলিক রাষ্ট্রগুলো যেমন তার মতনই তো গণ্য হয়। তো সেই সূত্রে সেও বলে আমার একটা নিয়ম কানুন আছে, যেখানে কাগজপত্র ওটাই কনস্টিটিউশন, এটা বলছে। কিন্তু একটা আনফিট শব্দ, কিন্তু এটা হলো সমতুল্য শব্দ অর্থে। সৌদি আরবে কনস্টিটিউশন আছে কিনা? উত্তর হলো যে নাই। কোনো রাজতান্ত্রিক দেশে কনস্টিটিউশন থাকে না। বাট মনে করেন রাজার দেশে সে করছে কি একটা ইয়ের মতন, আপনার মিউনিসিপ্যালিটি যেমন ঢাকা মিউনিসিপ্যালিটি আছে না, তার তো একটা কনস্টিটিউশন আছে। সো মিউনিসিপ্যালিটিতে কনস্টিটিউশন থাকে। তো রাজা করছে কি তার দেশের এই ইয়েগুলা, আপনার সমাজ সমিতিগুলো চলবে কিনা, কি করে চলবে, তার আইন কানুন কার দ্বারা চলবে, সেগুলো ঠিক করার জন্য ওদের একটা পার্লামেন্টও থাকে। কিন্তু এই পার্লামেন্ট যে অর্থে স্বাধীন নাগরিকের পার্লামেন্ট না, এটা না। এটা হলো শহরটাকে একটা মিউনিসিপ্যালিটি কল্পনা করা হয়েছে। ওই মিউনিসিপ্যালিটিটা চালানোর জন্য যে কমিটিটা, এইটাকে আরো বড় করে আপনি একটা পার্লামেন্টের মতন মনে করছেন। ইভেন ভোটের ব্যবস্থাও করতে পারেন। অ্যাকচুয়ালি রাজার আমলে কিন্তু ভোট হবে না, হয় না, কারণ ভোট পেলে তো আপনি ফ্রি, আপনি ইকুয়ালি ট্রিট করতে হবে, আপনি ইকুয়ালি ট্রিট করতে পারবেন না। সো অরিজিনাল ভাগটা সবসময় মনে রাখবেন যে রাজতন্ত্র করবেন না রিপাবলিক করবেন। ভুল শব্দ ইউজ করবেন না। এখানে একটা ভুল শব্দ প্রায় অনেকে উপভ্রষ্ট করে ফেলে। শব্দটা হলো আমেরিকানদের কারণে, আর এই যে গণতন্ত্র শব্দটা, এই শব্দটা ইউজ করবেন না। এই শব্দটা আমাদের না। আর সবচেয়ে ওয়েস্টের সব ধারণাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ধারণা হলো এটা, যা মনে চায় তাই ব্যাখ্যা করেছে এই শব্দটা দিয়ে তারা, এবং খুব কম তারা ব্যবহার করবে রিপাবলিক শব্দটা, যতদূর পারে না ব্যবহার করে চলবে। কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল শব্দ হচ্ছে রিপাবলিক। ওই যে পাবলিক কথাটা আছে সেখানে, ওখান থেকে আপনি নাগরিক হবেন। এই জন্য নাগরিক হওয়া, জনগণ হওয়া, আপনি রাষ্ট্রটা বলতেছেন জনপ্রশাসনের রাষ্ট্র, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক। দেখেন সব জায়গায় একটা সামনে জন লাগাই দিচ্ছে, পাবলিক লাগাই দেওয়া হচ্ছে, জনস্বাস্থ্য, জন মিউনিসিপাল সিস্টেম, সব কিছুর আগে একটা জন লাগে। এই পাবলিক কথাটা আসছে ওখান থেকে, যে এই রাষ্ট্রের সব নাগরিকেরা সমান এবং তারা ইকুয়ালি পাওয়ারফুল, তাদের চেয়ে বড় কেউ নেই এবং সব ক্ষমতা তাদের হাতে। তারাই এইবার ঠিক করলো তাদের প্রতিনিধি কে হবে, ওরই ভিত্তিতে রাষ্ট্রটা তৈরি হয়েছে। তাহলে শাসন ব্যবস্থা হচ্ছে প্রতিনিধিত্বমূলক নাকি রাজতান্ত্রিক, এর চেয়ে প্রতিনিধিত্ব মানে দেশের লোক প্রত্যেকে স্বাধীন, তারা এবার ঠিক করছে তাদের প্রতিনিধি কে হবে, তাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানিয়েছে থ্রু ভোট। এই ভোটের ব্যবস্থা আসবে। এই জন্য রাজার আমলে কোনো রাজার শাসনে ভোটের ব্যবস্থা নাই।
মৌলিক জিনিসগুলো খেয়াল করেন আপনি। এই জন্য লেখাটা হেডলাইন দিয়েছিলাম, কি হতে চান, রাজা না জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি মানে খেয়াল করেন, শাসকেরা থাকবে কিন্তু শাসক দাবি করতে পারবে না যে ক্ষমতাটা তার। সেকে বলতে হবে, স্বীকার করতে হবে যে এই ক্ষমতাটা সে পাবলিকের কাছ থেকে আনছে। তার ক্ষমতা পাবলিকের কাছে তো আসলে। এই জন্য এইটাকে বলা হচ্ছে রাষ্ট্র। রাজতন্ত্রটাকে রাষ্ট্রও বলা যায় না আসলে। রাজতন্ত্র এটা তো রাষ্ট্র না। রাষ্ট্র মানে এই রিপাবলিকের প্রশ্ন আসবে, এই প্রশ্নের উত্তর দিতে পরিষ্কার করে বলতে হবে রাষ্ট্র মানে এটা কি রাষ্ট্র, এটা কি রিপাবলিক, পাবলিকের রাষ্ট্র না রাজার রাষ্ট্র? এখন শব্দর মারপ্যাচে দিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এইটা কি বলতে যাচ্ছে আসলে। রাজতন্ত্রের চেনার সবচেয়ে সহজ পথ হলো রাজার ছেলে রাজা হচ্ছে কিনা, এটা দেখলেই বুঝবেন। আর একটা হতে পারে, মনে করেন বললো যে বাংলাদেশ চলবে কেমন করে, গুলশানের কিছু এলিট আছে, তারা ঠিক করে দিবে। পুরা ঢাকাও না, গুলশানের বিশেষ কিছু পাড়ার বিশেষ কিছু বড় লোক, তারা ঠিক করে দেবে বাংলাদেশ চলবে কেমন করে। এই হলো এলিটি ব্যবস্থা একটা থাকতে পারে। এটাও না, এটাও পাবলিকের রাষ্ট্র হলো না। সো তালেবানদের প্রবলেমটা হয়ে আছে কি, এইটা সে করে নাই বলে এখনো সে ইউএনের স্বীকৃতি পায়নি। অরিজিনাল প্রবলেম হলো এটা। এখন সে যদি রিপাবলিক লিখে ফেলে তাহলে কি সে মডার্ন স্টেট হয়ে যাবে? আমাদের সঙ্গে ভোট দিতেই হবে, ভোটের সিস্টেম ব্যবস্থা, তাহলে নট নেসেসারিলি। হ্যাঁ, আমি সত্যি বলছি, নট নেসেসারিলি। কেন? আসেন না, সোভিয়েত ইউনিয়ন মানে এখনকার রাশিয়া, পুতিনের রাশিয়া, এটা বিপ্লব হয়েছিল 1917 সালে, কিন্তু এটা ইউএনের মেম্বার এবং ভেটোওয়ালা মেম্বার। 5 জনের ভেটো আছে 5টা দেশে। তার মধ্যে রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের ভেটো ছিল, ভেটো ক্ষমতা ছিল, এখনো আছে। তাহলে তারটা কেন ভেটো থাকছে? তার দেশে ইলেকশন আছে? ইলেকশন নেই। তাহলে কেন মেনে নিচ্ছে সবাই? মেনে নিয়েছে, খুব সোজা উত্তর। ইউএসএসআর নামটার মধ্যে খেয়াল করেন, ইউএসএসআর, এই আরটা হলো রিপাবলিক, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সো রাষ্ট্র কাঠামোটার স্ট্রাকচার, কাঠামোটা কেমন বলছে? রিপাবলিক। এই একটা শব্দের জন্য সব মাপ হয়ে গেছে। এর মানে হলো রাষ্ট্রটা পাবলিকের, এটা স্বীকার করছে, অর্থাৎ এটা রাজতন্ত্র না। যেহেতু রাজতন্ত্র না, ফলে ইউএন ওটাকে অ্যাগ্রি করবে, ওকে সদস্য হিসেবে মেনে নেবে। সেম চায়নার ক্ষেত্রে আসে। চায়নার বিপ্লব হয়েছে 1949 সালে। যখন ইউএন গঠন হয় তখন চীন ছিল অবশ্যই, ওই চীন ছিল অ্যাকচুয়ালি এখন যেটা তাইওয়ান দেখেন আপনারা। মাও সেতুংয়ের বিপ্লবটা হয়েছিল 49-এ, যখন সে সারা চীন দখল করে নিয়েছিল। তখন ওই শাসকরা পালায়ে গেছিল তাইওয়ানে, ঠিক আছে? এই অবস্থাতেই যুদ্ধটা আর আগায় নেয়, থামে দেওয়া হয়, কারণ যথেষ্ট হয়েছে, টায়ার্ড হয়ে গেছিল এরা, এটা একটা কারণ ছিল। প্লাস খোদ স্টালিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান তারা চাইছিল যে বাড়িটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, তো আচ্ছা এটা পরে দেখা যাবে বলে ওটাকে থামায় দেওয়া হয়েছিল। ফলে মাও সেতুং সারা চীনের ক্ষমতা পাইছিল ঠিকই, তাইওয়ান বাদে। তাইওয়ানটা একটা আলাদা দ্বীপ। সো ওই আগেকার চীন যেহেতু ভেটোওয়ালা মেম্বার ছিল, খেয়াল রাখেন, অর্থাৎ জাতিসংঘের জন্ম 45 সালে জন্মের সময় থেকে 5টা দেশকে ভেটো ক্ষমতা দিয়েছিল, তার মধ্যে চীনও একটা ছিল। কিন্তু 49 সালে ভাগটা হয়ে যাওয়ার কারণে যখন জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমেরিকার চোখ উঠেছে বলে বলতেছে যে ভেটো ক্ষমতা তো তাইওয়ানের হাতে, এখনকার তাইওয়ানের হাতে আছে, ওর হাতেই থাকে। এইটার চায়নাকে ফেরত দেওয়া হয় না, মাও সেতুংয়ের চায়নাকে ফেরত দেওয়া হয় নাই। ফলে কাউকে যদি জিজ্ঞেস করা হয় মাও সেতুংয়ের চীন কবে ইউএনের মেম্বার হচ্ছে, সবাই আটকে উঠবে। খেয়াল করি নাই তো, মাও সেতুংয়ের চীন ইউএনের মেম্বার হয় নাই 1971 সাল পর্যন্ত। হ্যাঁ, কখন? যখন আমরা 71-এ দৌড়দৌড়ি করতেছি, ইন্ডিয়ায় পালায় বেড়ার চেষ্টা করতেছি, আশ্রয় খুঁজতেছি, এই সময়কার ঘটনা এটা।
প্রতি সেপ্টেম্বরে ইউএনের একটা সাধারণ জেনারেল অ্যাসেম্বলি বলে ওরা, 25শে সেপ্টেম্বর একটা মিটিং হয়। ওই মিটিংয়ে প্রস্তাব তোলার পরে ওখানে সর্বসম্মতিক্রমে আগের তাইওয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে সদস্যপদটা এটা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইউএনের সাধারণ বৈঠকে। এবং তখন থেকে চীন আগে ভেটোওয়ালা সহ সদস্যপদটা পেয়ে যায়, আর তাইওয়ান এখনো ইউএনের কেউ নয়। তাইওয়ান আলাদা রাষ্ট্রও নয় এখন, কিন্তু এটা একটা স্ট্রাকচার, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতন। চীনও এটা কি করে, চীনের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে তাইওয়ান রাষ্ট্র না। এবং এতে সম্মতি দিচ্ছিল আমেরিকা। সম্মতি মানে ইনডাইরেক্টলি, ভোটাভুটির সময় সে চুপ করেছিল, ভোট দেয় নাই, বিরোধও করে নাই, এইভাবে মেনে নিচ্ছে। এবং এই শর্তে চীন আমেরিকার পারস্পরিক সম্পর্ক শুরু হয় 78 সালের 1 জানুয়ারি থেকে। 78। তাহলে কি হলো? এখন চায়নার প্রসঙ্গে আসেন। চায়নার দেশের নাম কি? PRC, পিপুলস রিপাবলিক অফ চায়না। এই যে রিপাবলিক, এই আবার রিপাবলিক। সো যেতে রিপাবলিক বলেছে, বলে ওটাও পাস, কিন্তু দেশে ভোট হয় কেউ জানে না, খবর নিতে যায়নি। তাহলে এই আর একটা রূপ হল যে আপনি যদি খালি দেশের নামটা বলে একটা আর্ট ঢুকাইতে পারেন, তাহলে তালেবানও পাস। বুঝছেন? এবার কিন্তু মানে 1 বছর হতে চলল না, 1 বছর হয়নি এখনো, 1 বছর হতে দেরি আছে। 15ই আগস্ট তালেবানরা ক্ষমতা দখল করেছে, সেই থেকে এখনো আছে। এখন এরপর থেকে চীন, আমেরিকা, রাশিয়া, তিনটা খুবই বিবদমান, পরস্পর বিরুদ্ধে খুবই লড়ে, একসঙ্গে হয় না তার। এই তিনজনের একটা কমিটি হয়েছে, তালেবানকে কি করে ভিতরে নেওয়া যায়, মানে ইউএনের ভিতরে নেওয়া যায়, কিভাবে বুঝে সুঝে তাদেরকে রাজি করা যায়। আমার সাজেশন হবে তালেবানরা অন্তত আর কথাটা স্বীকার করে রিপাবলিক। পরের ভোট হয়েছে কি না হয়েছে, নাকি পুরানা সে যা শাসন চালাচ্ছে ওইটাই চলছে কি না, এটা তো পরে আলাদা হবে। কিন্তু কৌশলগত কারণে এটাকে রিপাবলিক বলে মেনে নেওয়াটা বেটার। তাহলে হবে কি, ইউএনের দিক থেকে কোনো বাধা আসবে না। ঠিক যেরকম ভাবে সোভিয়েত ইউনিয়ন বা এখনকার রাশিয়ার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, চায়নার বিরুদ্ধেও কোনো বক্তব্য নেই ইউএনের দিক থেকে। কেন? ওরা স্বীকার করে নিচ্ছে যে আমাদের দেশের নাম রিপাবলিক। কৌশলগত কারণে তালেবানদের উচিত হবে এটা। কেন? তাতে কত সুবিধা হবে দেখেন। যেমন দেখেন গত পরশুদিন ভূমিকম্পের কারণে স্বভাবত এত বড় ভূমিকম্প হচ্ছে, মাত্র 1000 লোকের লাশ এখন বোধহয় পাওয়া গেছে, আর বেশিরভাগটাই পাওয়া যায়নি, কারণ এত প্রত্যন্ত অঞ্চল, এটা যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা আছে। এবং অলরেডি তারা বিদেশি সাহায্য চেয়ে বসছে। এটা মোটেও বুদ্ধিমানের কাজ না যে আপনি দেশের ক্ষমতা হাতে নিচ্ছেন, কিন্তু আপনি চালাতে পারেন নাই, মানে এই যে মানুষ মারা যাচ্ছে এইভাবে। তো দুনিয়াতে তো অ্যাভেলেবেল রিসোর্স আছে, তো আসলে আপনি তাদেরকে নেবেন না। হতে পারে তাদের সাথে আপনার রাজনৈতিক মিল নাই, কিন্তু তাই বলে এটা কি তাদের একেবারে পার্সোনাল? আল্লাহ দুনিয়া তাদেরটাও তো অন্য মানুষের ভাগ চাইতে পারে তার উপরে। এবং সিস্টেম যেহেতু আছে দুনিয়াতে, একটা সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে যে ইউএন সংগঠনটা বানানো হয়েছে, তার কাজই তো হচ্ছে এই ধরনের আরেকটা দেশের কোনো ন্যাচারাল ডিজাস্টারের বেলায়, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এই সময় তাকে হেল্প করা তার দরকার। এবং এই জন্য ফান্ড আছে, তো সবাই চাঁদা দিয়ে বানাইছে ফান্ডটা, কিন্তু এই ফান্ডটা আফগানিস্তানের দুস্থ গরিব লোকগুলোর জন্য ব্যয় হতে পারে। তো আসলে আমার সাজেশন হবে এটা বুদ্ধিমানের কাজ, মানুষগুলোকে কষ্ট দিয়ে তো লাভ নেই। আর ওরাও এমন তো না যে শর্ত দিচ্ছে যে একবারে তাদেরকে না মানলে আপনারা এই সাহায্য পাবেন, তা তো না। আর চিন্তার ডিফারেন্স থাকবেই, চিন্তার ডিফারেন্সে তার কথা মানতে হবে আমাকে, তারও যেমন সুযোগ নেই, শর্ত নাই, তবে আমি তার কথা না মেনেই যদি নিতে পারি। মানে গ্লোবালি যদি একটা রাষ্ট্র থাকে, ইউএনটা তো এক ধরনের ওরকম, অর্থনৈতিক বলেন বা কোনো সাহায্য সহযোগিতা বলেন, লিল্লার কোনো টাকা পয়সা বলেন, এগুলো দেওয়ার সিস্টেমের জন্যই তো ইউএন বানানো হয়েছে। ইউনিসেফ, তারপরে ধরেন এই যে শিশুদের টিকা দেওয়া, শিশুদের যে কোনো চিকিৎসার জন্য সাহায্য করা। ইভেন এখনও দেখেন এই যে হয়েছে আপনার করোনা, রাইট,
করোনার জন্য যে বেশিরভাগ ফান্ডটা এটা তো ইউএনের আন্ডারে, WHO-র আন্ডারে বানানো হচ্ছে, এবং সেখান থেকে আমরা বোধহয় 2 কোটির মতো টিকা পাইছি বিনা পয়সা। এটা তো বিভিন্ন বড়লোক দেশগুলা, বড়লোক 7টা দেশকে দিতে হচ্ছে, এবং ইনক্লুডিং চায়না আলাদা দিচ্ছে। এছাড়া চায়না সরাসরি বাংলাদেশকে দিচ্ছে। সো এই জিনিসগুলো যেগুলো লিল্লায় পাই আমরা নিব না কেন? আর এটা বুদ্ধিমানের শাসকের কাজ না যে আপনার দেশের লোক এরকম দুস্থ জায়গায় পড়ে গেছে, আগে তো ওদেরকে এখান থেকে উদ্ধার করতে হবে আগে, তারপর তো আমরা নানান বিষয় নিয়ে কথা বলবো সেসব প্রসঙ্গে, আমাদের নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, আমাদের নিজেদের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো এরপরে। কিন্তু এর আগে এটা করে ফেললা, যেহেতু দুনিয়াতে এই ব্যবস্থাটা আছে, তো দুনিয়াতে একটা গ্লোবাল রাষ্ট্র ব্যবস্থা একটা আছে, সেই রাষ্ট্র ব্যবস্থার সুযোগে আমরা এগুলো নিতে পারি, তো এগুলো নিব না কেন? এই জন্য আমার পরামর্শ হলো অন্তত কৌশলগত কারণে রাষ্ট্রের নামের ভিতরে আর ঢুকাই দেব, এটাতে দিলে আর ইউএনের পক্ষে এটা নিয়ে কোনো আপত্তি তোলার সুযোগ থাকবে না। কারণ আপত্তি তুলে তো সেম আপত্তি আপনার চীনের বিরুদ্ধে তুলতে পারবেন, ভোট ভিতরে আছে কি না আছে, এটা কি করবো, এটা আমাদেরকে ঠিক করতে দেন। আমরা তো চীনের ভিতরে ভোট আছে কিনা সেটা দেখতে যাইনি, আমাদের রাশিয়ার বিরুদ্ধে ভিতরে ভোটের সিস্টেম আছে কিনা দেখতে যাইনি, তো কোনটা কত ভালো সেগুলো দেখতে যাইনি। তো সেখানে থাকলে পরে আফগানিস্তানে থাকলে সুবিধা কি, থাকলে গ্লোবাল পলিটিক্যাল সিস্টেমটার যে আরও ইকোনমিক বা অন্যান্য যেসব হেলথের সুবিধাগুলো আছে সেগুলো আমরা নিতে চাই, অ্যাভেল করতে চাই, আমার দেশের লোককে কষ্ট দিতে চাই না, সেই জন্য। তাহলে সার কথা দাঁড়ালো কি আমাদের, যেখান থেকে মূল তর্কটা তারা তুললাম না, তখন কি যে আপনাদেরকে রাজতন্ত্রটা ঠিক জিনিস না, এই একটা মোটা দাগের লাইন টেনে দিতে হবে আমাদেরকে, যে আমাদেরকে অ্যাটলিস্ট একটা রিপাবলিক শাসন ব্যবস্থা লাগবে, অন্তত মুখে স্বীকার করবো। মোটামুটি সিস্টেম চালু করতে পারি কি না পারি ওটা আরও নিজের ভিতরে আলোচনার ভিতরে আমরা যদি আরও আগাই, আরও কিছু যদি সমাধান হয় নিজেদের, তখন করবো। কিন্তু আমরা বুঝে না বুঝে এটা ইসলামের জিনিস বললে আমরা একটা রাজতন্ত্রকে উঠে আনবো, এটা তো খুব বুদ্ধিমানের কাজ হলো। এই জন্য আমার সাজেশনটা হলো এটা। তাহলে পয়লা জিনিস হলো যে জিনিসটা রিপাবলিক, এই হলো রাজনীতি, আপনি পলিটিক্যাল অ্যাক্ট করছেন, এই আপনি পলিটিক্স শিখলেন। মনে রাখবেন এই জিনিস কিন্তু কমিউনিস্টরা জানে না, কমিউনিস্টরা মানে না এটা। এই যে আমি যে কথাটা বললাম রাজনীতির সংজ্ঞা কমিউনিস্টরা মানে না, কিন্তু অন্তত এদিক দিয়ে আপনারা কমিউনিস্টদের থেকে আগায় যেতে পারেন, যে আমি দেশের লোক, আমার দেশের লোকের রাষ্ট্রটা দেশের লোকের রাষ্ট্র বানাতে চাই, এই ভিত্তিতে রাষ্ট্র বানায় ফেললে এটা পলিটিক্যাল রাষ্ট্র। এইটাই ইভেন কমিউনিস্টরা মানে না, কমিউনিস্টরা কনফিউজ এই জায়গায়, তারাও বিভ্রান্ত। অ্যাকচুয়ালি যেটা একমাত্র ওয়েস্ট বলতে আমি ওয়েস্ট বলতে বুঝাই হোল ইউরোপ আর আমেরিকা, আমেরিকা আর ইউরোপ মিলে যে ভূগোলটা, এইটাকে আমরা বলি যে ওয়েস্ট, পশ্চিমা শক্তি বলি আমি অনেক সময়। সো পশ্চিমা শক্তি বা ওয়েস্ট বলতে এটা বুঝি আমরা। অ্যাকচুয়ালি ওরা এই জিনিসটাকে একেবারে পরিপূর্ণ মেনে নিচ্ছে, মেনে নেওয়ার পরে এইবার ওদের মাধ্যমটা আমার দেশে খাটাতে চায়, যেখান থেকে এই জিনিসটা আসছে, এই পলাশির কাহিনী ওখান থেকে আসছে। তাহলে প্রথম দুনিয়াতে তারা কি করেছিল, দুনিয়াতে তারা প্রথম যে কাজ আকামটা করছিল বিরাটটা 1607, সময়টা মনে রাখবেন, 1607 থেকে 1945, প্রায় 350 বছর। এই সময়টাকে বলা হয় কলোনি শাসন, আর এক দেশ দখল করে নিয়ে শাসন করা। এই জিনিসটা চলছে, যে অর্থে ব্রিটিশরা বাংলাদেশে মানে ইন্ডিয়া আসছিল, ব্রিটিশরা বাংলাদেশে মানে ইন্ডিয়াতে আসছিল, সেকালের ইন্ডিয়া 1757। অরিজিনালি তাদের দেশ থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শুরু হয়েছিল 1607 সাল থেকে। কেন 1607 সালে তারা প্রথম, এখন আমেরিকান যে একটা 50টা রাজ্যের দেশ হলো আমেরিকা, তেমন একটা দেশকে প্রথম দখল করেছিল তারা 1607 ব্রিটিশরা। যে আমেরিকাকে দেখেন, এই আমেরিকা কিন্তু ব্রিটিশদের দখল করা জায়গা। অরিজিনাল আমেরিকান বাসিন্দা যারা, তারা কেউ না, তারা কেউ সাদা চামড়া না, এই যে গায়ে সাদা চামড়া দেখায় বলে যে আমরা শ্রেষ্ঠ, এরা কেউ না, এরা কেউ আমেরিকান না, এরা ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, ইংল্যান্ড বা ফ্রান্স থেকে গিয়ে ওখানে গিয়ে বসতি গাড়ছিল। কবে 1607 থেকে শুরু হয়েছিল এটা। ওকে, এখানে একটা কথা বলে দিই, বলার সুযোগ পেয়েছি, ফুলফিল দিই। 1607টা ইম্পর্টেন্ট কেন? প্রায় সময় দেখবেন যে ইন্ডিয়ার এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রায় এই সব অভিযোগ মুসলমানদের বিরুদ্ধে তুলে ধরবে। কি অভিযোগ?
ব্রিটিশরা যেমন বিদেশি, মুসলমানরা বিদেশি। খুব পপুলার তাদের অভিযোগ শুনে মনে হয় হয়তো খুব বেকায়দা ফেলছে আমাদের। না, তারা মিথ্যা বলছে। কেন? আমার সভ্যতা বইটা আপনারা লিখতে দিয়েছিলেন, ওই আর্টিকেলটা, রাইট, আমি খুব খুশি হয়েছি। এটা আপনারা এত ধৈর্য ধরে, বিশেষ করে রিয়াদ আমাকে প্রতি 4 মাস ধরে ওকে ঘুরাইছি আমি, কিন্তু পরেও সে ধৈর্য ধরে আমাকে লেখার সুযোগ করে দিচ্ছে। এনিওয়ে, ওই বইয়ের ভিতরে এই কথাটা লিখছিলাম যে আসলে আপনি যে আরেকটা দেশকে, মানে বলা হয় মানুষ কবে আসছে দুনিয়াতে, বলা হয় 1 মিলিয়ন মানে 10 লাখ বছর, কয়েক মিলিয়ন আগে থেকে দুনিয়াতে মানুষ এসেছে। কিন্তু ওই মানুষের এই মানুষের মধ্যে একটা বড় ফারাক আছে। ফারাকটা কবে? এই শেষের দিক থেকে যদি হিসাব করেন তাহলে 6000 বছর মনে করেন, আজ থেকে 6000 বছর আগে, এরপর থেকে যে দুনিয়াটা শুরু হয়েছে এটাকে আমরা বলি সভ্যতা। এর আগের ওই যে 10 লাখ থেকে শুরু করে 6000 পর্যন্ত এই যে সময়টা, এই সময় মানুষ ছিল আসলে যাযাবর, অর্থাৎ কোনো একটা ভূমিতে বাস করতো না তারা, সারাক্ষণ চলে ফিরে খাইত। অর্থাৎ কেন? অর্থাৎ এই সময়টা পুরোটা কোনো সময় সে চাষাবাদই শিখে নাই, জানতো না চাষাবাদ কি জিনিস। আর যে চাষাবাদ জানে না সে কোথাও থিতু হয়ে বসে না, ও যাযাবর। এই জন্য মিল পাবেন এটা। চাষাবাদ মানে থিতু। যেদিন থেকে মানুষ চাষাবাদ শিখছে সেদিন থেকে সে কোনো একটা ভূমিতে থিতু হয়ে বসে গেছে। এই সেরকম এক জায়গায় বসছিলাম না, যেটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা, এখনকার পাকিস্তান। সিন্ধু সভ্যতা এখনকার পাকিস্তান, যেটা এখানকার 3টা নদীর পারে এটা। সেই হিসাবে আমরা পাইছিলাম, সিন্ধু সভ্যতার অংশ ছিলাম। তারই একটা অংশ হলো এই যে জাতি কথাটা আসছে এখান থেকে। বাঙালি একটা জাতি, এর ভিতরে অনেক জাতি আছে। যেমন করে যদি এখনকার ইন্ডিয়াতে ধরেন, ইন্ডিয়াতে রাজ্য হিসেবে ইন্ডিয়া 28টা বা 29টা রাজ্যে বিভক্ত, এবং প্রতিটা রাজ্যই না হলো পুরনো বড় রাজ্যগুলা, 20টা বড় বড় রাজ্য, আলাদা আলাদা এক একটা জাতি। গুজরাটি, মুম্বাইয়া, মানে মারাঠি, যারা মারাঠির সঙ্গে গুজরাটিদের আলাদা, ঠিক যে অর্থে গুজরাটিদের সাথে বাঙালি আলাদা, সেরকম এই সবই কিন্তু সিন্ধু সভ্যতার অংশ। তাহলে সিন্ধু সভ্যতার ভিতরে এরকম 20 থেকে 25টা অন্তত জাতি পাবো, যাদেরকে আমরা জাতি বলতে যা বুঝি। সো আমরাও এরকম একটা জাতির অংশ ছিলাম এবং আছি, সেটা হলো বাঙালি জাতি। তাহলে হিসাবটা মিলালাম কি করে? এই সিন্ধু সভ্যতার অংশ আমরা। কখন শুরু হয়েছিল? যে কোনো সভ্যতা শুরু হবে আপনার 6000-এর ভিতরে 6000 বছরের মধ্যে থাকবে। এটা সবগুলোর বয়স এরকম। 2-1টা কোনো আদেশের নিদর্শন পাওয়া যায়, একটাকে বেশি বয়সের, 8000 বেশি মনে হয়। এটা খুব এক্সেপশনাল। সাধারণভাবে সবাই গড়ে বলতে গেলে সাধারণ ট্রেন্ড হলো সবই 6000 বছরের। তারই ভিতরে একটা অংশ হলো বাঙালি, তারই ভিতরে আবার যারা ধর্মীয়ভাবে আলাদা, বাঙালি মুসলমান না বাঙালি হিন্দু, এই বলে আবার একটা ভাগ আছে। সো এই হিসেবে আমরা এই জাতি বা এই ধর্মভিত্তিক জাতি হিসেবে আসছি। এখন এটা তখন হয়েছে যখন আমরা কৃষিকাজ শুরু করছি, এই 6000 বছর আগে। তারপর থেকে একটা অংশ আমরা। তাহলে আমাদের জাতিগত পিছনের পরিচয় হচ্ছে যে আমরা বাঙালি ছিলাম। বাঙালিটা আবার কার ছিল? সিন্ধু সভ্যতার অংশ ছিল। হরপ্পা, মহেঞ্জোদারো বলে 2টো শহরের কথা জানতে পারা যায়, তার ধ্বংসাবশেষ পাওয়া যায়, সেগুলো দেখে আমরা এইসব অনুমান তৈরি করছি। এখন এই যে যাযাবরে ছিলাম আমরা, এখন যাযাবর থেকে আরো সরে আসে, ছোট করে আসে গত 350 বছর আগে, অর্থাৎ ওই যে 1607 বললাম, 6000 বছর থেকে 1607-এর আগে পর্যন্ত এই সময়টাও ছিল আসলে। তখনও যাযাবর, এক ধরনের যাযাবর আছে। কেন যাযাবর আছে? এই জন্য আমরা ততদিনে একটা ভূমিতে বসে পড়ছি। যেমন করে মেসোপটেমিয়া, মানে এখনকার ইরাক, যেটা ইরাক বা কুয়েতের বর্ডার এলাকা একটা, এইটা ওখানে 2টো নদী আছে, টাইগ্রিস আর ইউফ্রেটিস। সবসময় দেখবে সভ্যতাগুলো শুরু হবে একটা নদীর ধারে, প্রচুর পানি থাকতে হবে, নদী ছাড়া চাষাবাদ শিখবেন না। সো আমাদের আশেপাশে কিন্তু এরকম আরো অনেক সভ্যতা আছে, ছিল সেসব।
আরব সভ্যতা বা বিশেষ করে পারস্য সভ্যতা, এটা তো আর একটা জিনিস। এই জন্য পারস্যের যা কিছু আচার আচরণের ভিন্নতা, এর ভিতরে আবার ধর্মও বদল হবে অনেক সময়। ইরানের লাস্ট ধর্ম হচ্ছে ইসলাম, তার আগে পর্যন্ত তো সেও ইসলামে ছিল না, সেজন্য সে আরব না, কিন্তু মুসলমান হচ্ছে সে পরে। ওকে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আসলে, যে ভারতীয় উপমহাদেশে এরকম বহু লোক বাইরে থেকে আসছে, কিন্তু বাইরে থেকে আসলে সে বিদেশি কিনা, এই হচ্ছে প্রশ্নটা। আমি বলবো এই অনুমান ভিত্তিহীন, বাইরে থেকে আসলে সে বিদেশি না। কেন? এর মধ্যে কি ফারাক করছে? প্রধান ফারাক হলো, যেমন মনে করেন আমাদের এখানে কারা কারা আসছে ইন্ডিয়া শাসন করতে? ইরানিদেরকে পাবেন আপনার, আর যাদেরকেই পাবেন না কেন, যারা আফগানিস্তান বা যাদের এই আশপাশে দেখতে পাবে না, এরা প্রত্যেকে যে আসছে সে ইন্ডিয়া থেকে গেছে। বেশ ফারাকটা খেয়াল রাখেন, যে এসছে সে ইন্ডিয়াতেই থেকে গেছে, ফিরে যায় না কিন্তু এখান থেকে সম্পদ নিয়ে বোচকা বাকি বেঁচে আবার চলে যায় নাকি? নো, না ইরানিরা মানে পার্সিরা, না আফগানিরা, নাকি যত মুসলমানের নাম বলবেন, কেউ এসছে এসে এখান থেকে লুট করে নিয়ে আবার ফেরত গেছেন না। ফলে আপনি যে ইমাজিনটা করতেছেন ব্রিটিশদের মতন, বাংলাদেশে এসে মানে ইন্ডিয়াতে এসে এটা শাসন করে এখান থেকে দখল করে সম্পদ নিয়ে চলে গেছে, নো, এইটার ওইটা এক না তো। কথা ক্লিয়ার? পরিষ্কার করে বলবেন যে নো, এই দুটো এক না। ফলে এরা বিদেশি ওই সময় ওই জিনিসটাকে মানে যারা যাযাবরে, তখনও কৃষিকাজ ঢুকে গেছে কিন্তু তখনও যাযাবর আছে, ফলে এটাকে আপনি বিদেশি দেশি বলে ভাগ করতে পারবেন না। তো দেশি বিদেশি বললে তো আমরা যে ওই যে 1 মিলিয়ন বছর আগে থাকতে এরকম যাযাবরে আছি, তখন কে দেশি আর কে বিদেশি কাকে বলবেন? কৃষির ভিত্তিতে বলবেন। যার কৃষিকাজ শুরু হয় না তাকে আপনি বিদেশি বলবেন কেন? সে তো চোরে ঘুরতেছে, যেখানে ফল পায়, যেখানে খাওয়া দাওয়া পায় সেখানে থেকে যায়। এই ভিত্তিতে আমরা যাযাবর হিসেবে কাটিয়েছি। প্রথম আমরা থিতু হয়ে বসতেছি কৃষিকাজ শুরু করা থেকে, তাও 6000 বছরের বেশি নাই। এইবার 6000 বছরের ভিতরেও আবার আরেক ধরনের চলছে, মানে জায়গা বদল চলছে, ঠিক যে অর্থে পারস্যের লোকেরা আমার ইন্ডিয়াতে এসে শাসন করছে। এরা হচ্ছে বেসিক ফারাক, এরা ব্রিটিশ না, এরা ওখান থেকে এসে এখানে থাকছে, এখানে শাসন করেছে, এটাই এখানকার মানুষ হয়ে গেছে। সেম গোজ টু আর্যরা। বলা হয় হিন্দুদের বেলায় যে আর্যরা আসছে কোত্থেকে? আর্যদের সঙ্গে সম্পর্ক পাওয়া যায়, চিহ্ন খোঁজ পাওয়া যায় জার্মানির। অদ্ভুত, হিটলারের জার্মানি একটা চিহ্ন বলে দিয়ে আপনারা মনে রাখেন, স্বস্তিকা বলে, হিটলারের চিহ্ন ছিল একটা স্বস্তিকা বলে এরকম। এই স্বস্তিকার হিন্দুদের পূজায় ঘটের গায়ে একটা লাল সিঁদুর দিয়ে একটা ছবি আঁকে, দেখবেন একই ছবি। এটাকে বলা হয়, এই যে বলা হচ্ছে যে এরিয়ান, মানে আর্যকে ইংরেজিতে আর এরিয়ান বলে, বাংলায় আর্য বলছে, তো সেম জিনিস আসলে। এর চেয়ে ভালো কতটা কি প্রভাব পাওয়া যায় সেটা অন্য জিনিস, বাট এরিয়ান না, মানে আর্যরা ইউরোপ থেকে আসছিল হয়ে তারাও ইন্ডিয়াতে ঢুকছিল, ওই একই ইন্ডিয়ার উত্তর দেশ দিয়া। তো তাহলে এরিয়ানরা আরো বড় বিদেশি, তাহলে মুসলমান বিদেশি তো হইতে পারে না। আর সে তো এখানে এসছে আসলে ধর্মপ্রচারে অথবা ব্যবসা করতে। তখনকার দিনে যেমন সবচেয়ে বেশি খোঁজ পাওয়া যায় কেরালার ওদিকে, কেরালা মানে ভারতের নিচের দিকটা, একেবারে নিচে, যেটা নিচের ওর সাইডটা আবার মানে 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 পশ্চিম দিকটা, এই হলো পূব দিকটা, এদিকে পূব দিকটা মাদ্রাজ, পিছন দিকটা হলো কেরালা। এই কেরালায় 1000 সালের আশেপাশের সময় ইসলাম আসছে, জাহাজে করে আসছে তারা। এর খোঁজ ইয়েও আসছে, ক্রিশ্চিয়ানিটিও আসছে। কোন ক্রিশ্চিয়ানিটি? আবার পর্তুগিজ ক্রিশ্চিয়ানিটি আসছে। এই সবই 1000 থেকে 1100 মাঝের সময়টা সবচেয়ে বেশি আসছে। কেরলে যত পুরনো ক্রিশ্চিয়ানিটি আছে সব পর্তুগিজ। সো এই সময়টা ইন্ডিয়াতে আর এদিকে অনেকেই আসছে, কিন্তু সেটার কারণে তাদেরকে আমি বিদেশি বলতে হচ্ছে না। কারণটা হচ্ছে সে ফিরে যায় নাই তো সম্পদ নিয়ে। এই হচ্ছে বেসিক ফারাক।
ফলে যদি আপনি মুসলমানরা বিদেশি বলেন তাহলে আপনি আরো বড় বিদেশি। তাহলে অরিজিনাল হিন্দু কে ছিল? আর্যর আগে যে হিন্দুরা ছিল তাদেরকে বলতে হবে আপনাকে। সমস্ত আর্যদের স্বভাব, চরিত্র, বক্তব্য সব ফেলাই দিতে হবে আপনাকে। পারবেন? প্রথম ছোটতে আমরা বাংলা ভাষা বেঁচে যাব সংস্কৃত হাত থেকে। বাংলা সংস্কৃত বাংলা স্বাধীন ভাষা ছিল, এটা আর্যদের আধিপত্যের ঠেলায় আমাদের বাংলা ভাষা। এটাকে বলা হয় মোটা দাগে ইতিহাসটা এরকম, ওরা আসছিল উত্তরপ্রদেশে, প্রথমে উত্তরপ্রদেশে আসার পর উত্তরপ্রদেশে ছেয়ে বসে পরে সাম্রাজ্য বিস্তারে রওনা দিছিল। দুটো জায়গায় গিয়ে বাধা পাইছে। একটাকে আমরা বলি, যেটাকে কমন একটা শব্দ ইউজ করি আমরা, দাক্ষিণাত্য, দক্ষিণ থেকে দাক্ষিণাত্য, ইংরেজিতে বলি ডেকান, মানে দাক্ষিণাত্য শব্দটা লিখতে গেলে পরে ডেকান শব্দ লেখা হয়েছে। ওকে, এই ডেকান হলো ইন্ডিয়ার নিচের দিককার, দক্ষিণ দিককার 4টা দেশ। মাদ্রাজ মানে তামিলনাড়ু, তামিল আর কি, যারা কেরালা, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর যেটাকে বলি, মাঙ্গালোর বা ব্যাঙ্গালোর যেটাকে বলি সেটা, আর হলো সবচেয়ে উপরে হলো এই যে আমাদের হায়দ্রাবাদ, যেটা হায়দ্রাবাদের নিচ থেকে পুরোটাই কিন্তু আসলে তারা দক্ষিণী। তারা মর্যাদা স্বীকার করে নাই, তাদেরকে হারাইতে পারে নাই আর্যরা। কারণ মনে করা হয় ওখানে একটা উঁচা পাহাড় আছে, পাহাড়টা পার হয়ে যেত, ওপারটা কিন্তু নিচে আবার, সো পাহাড় কখনো পার হয়ে যেতে পারে না। এই জন্য এরিয়ানরা দক্ষিণে যেতে পারে না, এই জন্য দক্ষিণের ভাষাটা বেঁচে গেছে। দেখেন, ওরা হিন্দি বলবে না, এখন জানলেও বলবে না। তামিলনাড়ুর লোক হিন্দি বলবে না, এই যে তেলুগু লোক, তেলুগু ভাষা যেটা, ও হিন্দি বলবে না, জানলেও বলবে না। ওকে, তো তাহলে মূল জিনিসটা হলো এই যে কলোনি করার যেখান থেকে আসলো, আমি এখান থেকে পুরো আওয়াজটাকে ছোট করে নিয়ে আসবো। কলোনি হলো কবে থেকে? সো কলোনি হলো এই আমরা বলতে পারি নওয়াব সিরাজদৌল্লার থেকে, ঠিক আছে? সো নওয়াব সিরাজদৌল্লার আমলে ব্রিটিশ এসে আমাদের দেওয়া করছে, এইটা অবশ্যই কলোনি। কিন্তু এর আগের যতগুলো ছিল এগুলো একটাও কলোনি না। কি যুক্তিতে? যেহেতু তারা সেখান থেকে সম্পদ নিয়ে আবার তাদের যেখান থেকে আসছিল সেখানে ফেরত গেছে, না, এটা কোনো হিস্ট্রি নেই। তার প্রত্যেকে এখানকার বাসিন্দা হয়ে গেছে। ইভেন এই যে শক হুনদের নাম শুনি আমরা, অদ্ভুতই ছিল, ইন্ডিয়াতে একটা 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 ফাইটার জনগোষ্ঠী বা জাতি বলে রাজপুত। কারা রাজপুতরা জানেন? রাজপুতরা যেচে তাদের মেয়েদের সাথে বিয়ে দিয়েছিল এই শক হুনদের সাথে। কেন? তারা ফাইটার হবে, ওই ব্লাডের কারণে। শক হুনরা ছিল এই লড়াকু জাতি, এই জন্য রাজপুতরা লড়াকু জাতি। তারা লড়াকু জাতি পাওয়ার জন্য শক লোকদের সাথে রাজপুত মেয়েদের বিয়ে দিয়েছিল। এটা তো হিস্ট্রিতে বহুবারই আছে। ঠিক যে অর্থে আপনার আকবরের ব্যাপার, কেন সে মুসলমানদের সাথে কম্প্রোমাইজ করছে, এটাকে আপনি ইসলামের দৃষ্টিতে বলবেন যে তার ইসলামটা ঠিক হয় নাই, তার দিন এর সাইড, এগুলো তর্ক আছে, ঠিক আছে, এগুলো আপত্তি তুলতেও পারবেন। কিন্তু আপনি যে ওই সময় এই পুরনো ইয়েগুলোকে করার জন্য যে আপনাকে কম্প্রোমাইজ করার এই জিনিসগুলো, মানে দীর্ঘস্থায়ী যুদ্ধ করার চেয়ে একটা করে কম্প্রোমাইজ বের করা যায় কিনা, সেই চেষ্টা আকবরের আমলে হয়েছে। যেখান থেকে দিন এলাই আসছে, চিস্তিয়া ধারা আসছে সেখান থেকে, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এনিওয়ে, যে কথাটা বলতেছিলাম, তাহলে ব্রিটিশ আমলে এসে এটা হলো। কিন্তু এখানে আমরা এত খেপে গেলাম কেন? এই যে 23শে জুন পালন করছি আজকে, কেন? এখানে আমি আলাপটাকে ছোট্ট করে নিয়ে আসবো। আনলাম এই জন্য, অরিজিনালি যখন ব্রিটিশরা উৎখাত করেছে আমাদের সিরাজদৌল্লাকে, সিরাজদৌল্লা তো রাজা, তার প্রতি এত আমাদের সহানুভূতি কেন? উত্তরটা হলে আচ্ছা আমাদের সহানুভূতি ছিল না। কিন্তু যখন সিরাজদৌল্লার দোষ ধরা হচ্ছে, কি সে বিলাস ব্যসনে মত্ত থাকা একটা রাজা ছিল, মুসলমান রাজা, ফলে আমাদের কেউ না, এই যে ব্যাখ্যাটা দিচ্ছে, মানে ইন্ডিয়ান হিস্টোরিয়ানরা যখন ব্রিটিশদের পক্ষে দাঁড়ায়, সিরাজের বিরুদ্ধে আর্গুমেন্ট দিচ্ছে, দেন এবার তো আমাকে উঠে দাঁড়াতে হবে। এমনিতেই আমাদের প্রবলেম ছিল একটা, মুসলমানদের, আমরা প্রথম যে 1872 বলে রাফলি, মানে 1757 থেকে 1872, মানে সিপাহী বিদ্রোহ আগে পর্যন্ত আমরা কিন্তু আশা ছাড়ি নাই যে আবার মোগল শাসন ফিরে আসবে কিনা। এটা গুছাতে আমাদের সময় লাগছে।
সৈয়দ আহমদের আর্গুমেন্টগুলো যা মডার্ন এডুকেশনে যেতে হবে আমাদেরকে, এই কথাগুলো শুনে সেই দিকে চলে যেতে যেতে 1872 সালে গেছে। এবং সেকেন্ড টাইম আমরা যখন মানে 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 সিপাহী বিদ্রোহের পরে যখন আবার আমাদের উপর আক্রমণ শুরু হয়েছে, আপনারা যারা যারা কওমি করেন তারা খুব ভালো জানেন, কওমি আন্দোলনটা অরিজিন হচ্ছে আপনার থেকে, আপনার সিপাহী বিদ্রোহ পর থেকে আমাদের যখন সেকেন্ড টাইমে আঘাত আছে, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য কওমি জিনিসটা এই সিস্টেমের ভিতরে নিজেদেরকে ধরে রাখা, আমাদের যা কিছু আছে তমুদ্দিন বলেন কি সাহিত্য সংস্কৃতি চিন্তা সব কিছুকে ধরে রাখতে হবে, যে মুষ্টি বিখ্যাত এমনি আসে না, কেন এটা সোশ্যালি টিকে রাখতে হবে। এবং কেউ পুরোটা চাঁদা দিতে গেলে তারটা নেওয়া যাবে না, সামাজিকভাবে চাঁদাটা দিতে হবে, যেন সমাজের সবার এটা তৈরিতে এই কমন মুভমেন্টটা তৈরি হয়। তো কমন মুভমেন্ট তো আপনার সিপাহী বিদ্রোহের পরে কার ব্যাপার, তো সেটা বাদ দিয়ে তো আমরা বাংলাদেশের ইতিহাসে লিখতে পারবো। তো এটা ছিল, কিন্তু পরে 1872 পর থেকে আমরা আস্তে আস্তে মডার্ন এডুকেশনের দিকে আসছি, সময় লাগছে, খাপ খাইয়ে নিতে সময় লাগছে। এরপর একই সঙ্গে কওমি করেছি, একই সঙ্গে মডার্ন এডুকেশনে করেছি, দুটোই দরকার আছে। আমি তো মনে করি সবগুলোই রাখার দরকার আছে, কোনোটাকে ফেলাই দেওয়ার দরকার নেই, খুব অর্গানাইজভাবে আমরা রাখবো, মডার্ন এডুকেশন রাখবো, কওমিটাকে আরও মডার্ন করবো, কিন্তু কওমি মেন স্ট্রাকচারটা রেখে দিতে হবে। আমি মনে করি আমি এটার পক্ষপাত। এনিওয়ে, যে কথাটা বলতেছিলাম, তাহলে যখন ওরা বলতেছে যে মানে একটা ক্লাস গড়ে উঠলো ব্রিটিশদের হাতে, কারা, যেমন ধরেন প্রথম জমিদারি বিক্রি করা হচ্ছে 1793 সাল লেগে আইনটা বানানো হয়েছে, কিন্তু এটা আইনটা চালু হতে 1800 সাল লেগে গেছিল, আরও 7 বছর, অর্থাৎ 18 সাল থেকে জমিদারি কেনা বেচা শুরু হয়েছে। এখন হিসেব করে দেখেন জমিদারি যারা কিনছে তারা কারা, 90% লোক কিন্তু। এখন পাল্টা প্রশ্ন করে, এই 90% লোক জমিদারি কেনার মতো টাকা পাইলে কই? উত্তরটা দিয়ে দিই, ব্রিটিশরা মানে পলাশিতে হাঁটছে 1757 সালে, এমনিতেই ব্রিটিশরা ক্ষমতা নেয় নাই, ব্রিটিশরা ক্ষমতা নিচ্ছে, মানে এটাকে আমরা বলি ইতিহাসের বইতে পাবেন, বলে যে দেওয়ানি নিচ্ছে কবে থেকে। দেওয়ানি মানে হলো অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশরা অ্যাডমিনিস্ট্রেশনের কর্তৃত্ব নিচ্ছে কবে থেকে। আমাদের পপুলারলি ধারণা হলো ওই 1757 থেকে ওদের ব্রিটিশরা ক্ষমতায় বসে গেছে, না, এটা ভুল। কেন নেয় না সেটা আর একটা কাহিনী আছে, কেন নেয় নেয় এই জন্য সেই সময় আর এক প্রবলেম ছিল, ছোট্ট করে বলে দিয়ে হবে। প্রবলেমটা ছিল সেই সময় ব্রিটিশই শুধু ইন্ডিয়াতে আসছে তা না, তো অন্তত আরও 3টা পর্তুগিজরা আসছে, ফরাসিরা আসছে, ডাচরা আসছে। ডাচরা তো সবচেয়ে আগে ঢুকছে আপনার, এখন যেটাকে আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া বলি, ওসব জায়গা দিয়ে ঢুকছে, কিন্তু ডাচ মানে হল্যান্ড যারা, নেদারল্যান্ড যারা। তো এরকম অন্য প্রতিদ্বন্দ্বী কলোনি মাস্টাররা ছিল তো আসলে। তো ওরা যখন আসছে তখন আরেকটা প্রবলেম ছিল অ্যামং দ্য কলোনি মাস্টার, কি সেটা, যদি ব্রিটিশরা মানে ক্লাইভ যদি ইয়েকে তাড়ায়, নওয়াব সিরাজদৌল্লাকে তাড়িয়ে শাসন করা শুরু, তাহলে কি প্রবলেম ছিল একটা, যে তখনকার দিনে এটা খুব বেশি হতো। মনে করেন নওয়াব সিরাজের ফ্যামিলির কেউ একটা, সে করলো কি ফরাসির সাথে চুক্তি করে ফেলেছে, এবং চুক্তি করে বলতেছে যে আমারটা জল করার নিচে ব্রিটিশরা, আমি বরং তোমাকে দিলাম এত টাকার বিনিময়ে। এইবার তারা গিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করবে, তার ব্রিটিশদের লিগ্যাল বেসিসটা হয়ে যাবে দুর্বল। তখনকার দিনে এটা ছিল সবচেয়ে প্রধান সমস্যা, আইনগত ভিত্তিটা কার। এই জন্য ওরা করতো কি, কমপ্লিট যুদ্ধের শেষের দিকে, যেমন এর পরেকার যুদ্ধটা হলো বক্সারের যুদ্ধ, যেখান থেকে ফাইনালি আমাদের বাংলা দখলে গেছিল ব্রিটিশদের। বক্সারের যুদ্ধ ছিল মিক্স, বক্সার ভৌগোলিকভাবে এটা বিহারের একটা অংশ। এখন এই বক্সারের যুদ্ধ ছিল আসলে মোগল আমলের একটা শেষ অংশ, আর বাংলা, এই দুজনের মিলিত যুদ্ধটা। বক্সারের যুদ্ধের শেষের দিকে ব্রিটিশরা পারলেও মোগলদেরকে শেষ করে নেই, উল্টা তাদের সাথে চুক্তি করে। কেন? ও দেখছে আমি যদি বল প্রয়োগ করে নিয়ে নিই, তো আবার একই প্রবলেম, ওই কোন এক বংশধর গিয়ে ফরাসি বা ডাচদের সাথে চুক্তি করে ফেললে তখন আমার রাজত্ব নিয়ে টানাই লাগবে। তাই জন্য বেশ কি করলো, যুদ্ধের শেষের দিকে ওরা যেটা করতো, সেই জন্য যুদ্ধের শেষের দিকে তখন বলতে ঠিক আছে এখন আসেন, এখন আপনাদেরকে একটা মাসোহারা দেওয়া হবে, এত লাখ টাকা করে রেগুলার পাইতে থাকবেন, আর বিনিময়ে এইবার আপনি দেওয়ানিটা আমাকে লিখে দিচ্ছেন। কথা খেয়াল করেন,
আপনাকে একটা শিকন্ডি বানায় রাখবে, কারণ আপনার কাছ থেকে ক্ষমতা নিচ্ছে এটা দেখাতে পারলে এইবার আর ফরাসিরা এসে নিতে পারবে না। বোঝা গেছে প্রবলেমটা? এইভাবে ওরা সলভ করতো। সেই জন্য বক্সারের যুদ্ধের শেষের দিকে যুদ্ধ শেষ করলো না, ব্রিটিশরা হারাই দিল না, উল্টা এই মোগল আমলের শেষাংশ নবাবের বা আমাদের ক্লাইভ তো না, মির্জাফরদের শেষ অংশ, এদের সঙ্গে চুক্তি করলো যে তোমাদেরকে আমি যে মাসোয়ারা দেবো, বিনিময়ে তুমি আমাকে এটা লিখে দিলা, আমি দেওয়ানি পেয়ে গেলাম। এই জন্য দেওয়ানি, এইভাবে দেওয়ানি লাভ করে 62 সালে। সরাসরি কখনো ওই কালে ব্রিটিশরা একটা দেশের শাসক উঠে ফেলে দিত না, ইচ্ছে করে ওই শেষ বলে তার সঙ্গেই চুক্তি করত। সে তখন বিপদে পড়ে আছে, তাই বললি যা বলে তাইভাবে চুক্তি করে, আর মাসে মাসে যদি খাওয়া দাওয়ার টাকা পায় খারাপ কি, সে এভাবেই করছিল। যদিও এইটাও আবার প্রায় 10-15 বছর পরে এটা বন্ধ, এগুলো তাই হয় আর ইউজুয়ালি। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, 62 সালে 1762 সালে ইয়েরা ব্রিটিশরা দেওয়ানি নিচ্ছিল আমাদেরকে। দেওয়ানি নেওয়ার পরেও এবার খেয়াল করেন, এক হলো 57 থেকে 62 পরেও চলে যাচ্ছে 93, জমিদারি চালু হচ্ছে। জমিদারি কার্যত তো হচ্ছে আসলে 18 সালের পর থেকে। এই ততদিনে হাজী শরীয়তুল্লাহ এসে যাবে কিন্তু ফেরত। এই কথাগুলো একদম সময়ের তালে তালে মিল রাখবেন, তাহলে পরিষ্কার বুঝবেন। হাজী শরীয়তুল্লাহ হজে যাচ্ছে 1799 সালে, ফেরত আসছে 1818 সালে। 18 বছর পরে উনি ফেরত আসছে সেদের হাত থেকে। এই বাংলাদেশ প্রথম মুসলমানরা চেঞ্জ হয়ে যাবে এখন। প্রথম মানুষকে নামাজ পড়া শেখাচ্ছে, জমিদারের বিরুদ্ধে লড়াই করা শেখাচ্ছে। সে আরেক কাহিনী, আমার হাজী শরীয়তুল্লাহ লেখাটা দেখে না, পড়ে নিতে পারি। যেটা মূল কথা বলতেছিলাম, তাহলে এই যে সময়টা দেখেন 1757 থেকে 1800, অলমোস্ট 43 বছর। এই 43 বছর জমিদার টাকাটা কিনেছে, খাজনা কিনেছে। কারণ ইয়েদের, আমাদের সিরাজদৌল্লার যে খাজনা আদায় সিস্টেম, সেটা ভেঙে গেছে। ফলে যে 2-4টে খাজনা আদায়ের কর্মচারী ছিল, সে চাঁদা তুলতেছে, কিন্তু চাঁদাটা জমা দিচ্ছে না, যেহেতু ব্রিটিশাই নাই, এই মোগলরাই নাই ঠিক মতো, নবাব সিরাজদৌল্লাদের লোকজন নাই। কাঠটা চাঁদা কে দেয়? খাজনা তুলছে কিন্তু খাজনা জমা দেয় নেই। এই অর্থগুলাই ওদের জমিদারি কেনার টাকা হিসেবে আসছে। দেখো, এই 43 বছরের যে খাজনাগুলা, কেউ তুলছে, কেউ তুলে নেয়, কেউ আধা তুলছে, কেউ পুরা তুলছে। এখান থেকেই তারা 1793 পর থেকে যে জমিদারি কেনার টাকাটা, এই টাকাটাই ওই টাকা। এই প্রায় 90% জমিদার আসছে হিন্দুরা। এই জমিদারগুলা এইবার এদের মাথায় সবচেয়ে 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 ধ্বংসাত্মক চিন্তাটা এদের মাথায় আসছে। কি সেটা দেখেন, আপনি যখনই শুরু থেকেই বলবেন যে আমি আধিপত্য করব, আমি হিন্দুদের আধিপত্য কায়েম করব, আপনি নিজেকে ডুবাবেন, অপরাধী আপনি, এবং পুরো সমাজ, ওই হোল ইন্ডিয়াকে আপনি ডুবাবেন, হোল ইন্ডিয়াকে আপনি অস্থির বানাবেন। তাই হয়েছে, এখনো তাই হয়ে আছে। এখন আমরা 3টে দেশে ভাগ হয়েছে ওই একই কারণে। কেন? কারণ আপনি ঠিক করেছেন যে হিন্দুদের ডোমিনেন্সি রাখতে হবে না। কেন? কিছুই ভিত্তিতে, এই যে এতক্ষণ যে রিপাবলিকের কথা বলতেছিলাম, প্রতিটা নাগরিক সমান হতে হবে। আপনি হিন্দু হিসেবে যদি বলেন যে আমাদের ডোমিনেন্সি থাকবে, না চাইলে মুসলমানরা বলবে আমাদের ডোমিনেন্সি থাকবে। আমি এই জন্য পাকিস্তান করবো এবং মুসলমানদের ডোমিনেন্সি করবো। এখন আপনি আমাকে দোষ দেবেন কোন যুক্তিতে? সো অরিজিনাল পাপ করছেন আপনারা। আপনার মোগল আমলে কি মুসলমানদের ডোমিনেন্সি ছিল? মানসিংরা সেনাপতি হয় না, প্রধান সেনাপতি। এবং কখনো মোগল আমলে কখনো হিন্দু মুসলমানের মারামারি বলে কোনো কাহিনী জানেন না কেন? বিকজ এটা ছিল না। তো যখনই আপনি বলবেন যে আমাকে, এই যে আমি একটা বিশেষ কালার দেখালাম, এটা ধর্মের দেখাবেন না, কিছু একটা আমাদের ডোমিনেন্সি থাকতে হবে, এইটা চালু করেছে অরিজিনাল এই জমিদারি। এই জন্য 1800 সাল থেকে এই ডোমিনেন্সি শুরু হয়েছে। আমি আরো সুনির্দিষ্ট করে বলে দিই, 2টা জিনিস তারা আকাম করছে, 2টা জিনিস তারা ডোমিনেন্সি এস্টাবলিশ করছে। এক হলো কি, মুসলমান আর বাঙালি না, এটা এই জমিদারদের আবিষ্কার, এটা তারা চালু করেছে। বাঙালিরা মানে মুসলমানরা বাঙালি না, মানে মানে যারা হিন্দু তারাই বাঙালি, মানে এই যে হিন্দু আর বাঙালিদেরকে সমর্থক হিসেবে ব্যবহার করতে হবে, এইটা দিয়েই তারা তাদের ডোমিনেন্সি আনতে চাইছে।
So, আদিপাত তো ওটা। আপনি যদি রিপাবলিকে একমাত্র সমাধান যে আসলে যে কোনো মানুষকে সমান অধিকার দিতে হবে। প্লাস আরেকটা জিনিস আছে, হতে পারে যেটা আমি মনে করি যে ইনসাফ, একটা ইনসাফ ভিত্তিতে সমাজটা বানাবেন। ইভেন ওটাও করেন না যে আচ্ছা মুসলমানদের রাষ্ট্র হবে না, আমারও এর চেয়ে বেটার হবে যদি আপনি বলেন যে ইনসাফ ভিত্তিতে করবেন। স্বভাবত এবং সবচেয়ে ভালো, যেহেতু ইনসাফের চর্চা ইসলামে বেশি হয়, ফলে তার পক্ষে এটা সমাজটাকে দাঁড় করানো বেসড অন ইনসাফ। কারণটা হচ্ছে কি, দেখেন অনেকের মধ্যে এমন ধারণা আছে যে পুরোনো আমলে যে কোনো ইসলামী সমাজ যেটা ছিল সেটা আমি এখন আবার চালু করব মনে করেন কেউ ইচ্ছা করছে। এটার অসুবিধা কী হবে? দেখেন অসুবিধাটা হবে, আগেকার দিনে মুসলমান সমাজে কি ভালো মন্দ লোক নাই? ভালো আছে, খারাপ আছে, এটাতে সব মুসলমান মানুষ তারা সবাই ভালো না, এটা বোকার আলাপ হচ্ছে আসলে। তাহলে কিসের ভিত্তিতে হতে হবে? ভিত্তিতে সমাজ